জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বিভিন্ন জেলায়, তবে কিছু জায়গার অবস্থা এখনও অপরিবর্তিত। এর মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত রোগ, সংকট রয়েছে খাবার ও চিকিৎসা সামগ্রীর। ধীরে ধীরে উন্নতি হচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতির, তবে এখনও পানিবন্দী ৩ উপজেলার বাসিন্দা। বাড়ছে পানিবাহিত রোগ, আশ্রয় কেন্দ্রে রয়েছে এখনও প্রায় ৭৬,০০০ মানুষ। নোয়াখালীতে নতুন করে আর পানি বাড়েনি। বৃষ্টি বন্ধ হলেও পানি নামতে না পারায় মানুষের দুর্ভোগ কমছে না। এছাড়া যাতায়াত অবস্থা সচল না হওয়া, খাবার সংকট, সুপেয় পানির অভাব, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে বন্যা দুর্গতদের। এদিকে ফেনীর কিছু জায়গা নিমজ্জিত থাকলেও বেশিরভাগ এলাকাতেই কমতে শুরু করেছে বন্যার পানি, তবে ভেসে উঠতে শুরু করেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। টানা বৃষ্টি, উজানের পানির চাপে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভোলায় বেড়েছে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ভোলা সদর হাসপাতালে এসে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে। রয়েছে চিকিৎসক ও নার্স সংকট। সদর হাসপাতালে গত ১ মাস ধরে প্রতিদিন গড়ে ২ শতাধিক রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি, ফলে শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। কোনো কোনো ওয়ার্ডে এক বেডে রাখা হচ্ছে একাধিক রোগীকে। তবুও কমছে না চাপ। গত ১৫ দিনে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বর্ষা মৌসুমে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমার ডাক্তার নাই, আমি একমাত্র ডাক্তার। এখন বুঝেন তো কি অবস্থা, সিস্টারও সেরকম কম। এখন পরিত্রাণের উপায় হলো গার্জিয়ান একটু সচেতন হবে। বৃষ্টি বাদলার জন্য রোগীরা সময় মতো আসতে পারে না, ফলে যার সাধারণ নিউমোনিয়া ছিল তার মারাত্মক নিউমোনিয়া হয়ে গেছে। বন্যার্তদের সহায়তার জন্য রাজধানীর গুলশান শাহাবুদ্দিন পার্কে চিত্র প্রদর্শনী চলছে। সেখানে আছে আমাদের সহকর্মী কামরুজ্জামান হিমেল। চলে যাচ্ছি তার কাছে। হিমেল, প্রদর্শনীতে কি ধরনের প্রদর্শনী আসলে সেখানে চলছে এবং সেখানকার অর্থ আসলে কিভাবে মানুষকে দেয়া হবে বন্যার্তদের, সে বিষয়ে জানাবেন। সামনে আমি এই মুহূর্তে রয়েছি গুলশান শাহাবুদ্দিন বিচারপতি পার্কে। এই জায়গায় কিন্তু সকাল থেকে কিন্তু শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। চিত্র প্রদর্শনীতে কিন্তু দেশের সুনামধন্য যেই শিল্পীরা রয়েছে তাদের চিত্র কিন্তু প্রদর্শনী হচ্ছে এবং সরাসরি কিন্তু এখানে কিন্তু চিত্র অঙ্কন কাজ চলছে। এখানে শিল্পীরা কিন্তু সেই চিত্র অঙ্কনে কিন্তু পুরোটা সময় ব্যস্ত সময় পার করছে বলে আমরা দেখতে পেয়েছি। এইখানে যেই চিত্র প্রদর্শনী হবে সারাদিন ব্যাপী, সেই চিত্র প্রদর্শনীর যে অর্থ, সেই অর্থটা কিন্তু দেশের যে বন্যা পরিস্থিতির কারণে যে দক্ষিণ অঞ্চলে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যা এলাকায় কিন্তু এখান থেকে যেই অর্থ সংগ্রহ করা হবে, সেই অর্থ কিন্তু সম্পূর্ণটাই কিন্তু বানভাসী মানুষের কিন্তু ত্রাণের কার্যে কিন্তু ব্যবহার করা হবে এবং পুনর্বাসনের কাজে কিন্তু এই অর্থ কিন্তু ব্যয় করা হবে। আমি যদি একটু বলে রাখি, এখানে প্রায় ২০ জন শিল্পী কিন্তু আজ সারাদিন ব্যাপী তাদের চিত্র প্রদর্শন করবে এবং লাইভ চিত্র কিন্তু অঙ্কন করবে। এখানে আমরা দেখতে পেয়েছি যে শিল্পীরা কিন্তু তাদের তুলির আঁচড়ে কিন্তু বিভিন্ন ধরনের ছবির কিন্তু রূপ দিতে শুরু করেছে। এই ছবিতে আমরা দেখতে পেয়েছি যে বন্যা দুর্গত এলাকার মানুষ যেভাবে জীবনযাপন করে সেই বিষয়টি কিন্তু রয়েছে, প্লাস অন্যান্য বিষয় কিন্তু এই চিত্রতে কিন্তু উঠে এসেছে বলে আমরা এমনটাই ক্যামেরার চোখে দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরা কিন্তু রং তুলিতে কিন্তু ছবি অঙ্কনের যে কাজটা, সেই কাজটা কিন্তু শিল্পীরা চালিয়ে যাচ্ছে। শিল্পীরা কিন্তু ঠিক সেটাই কিন্তু করছে। আমরা দেখেছি যে এখানে কিন্তু দর্শনার্থী আসা শুরু করেছে। আমরা যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেটা কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও দর্শনার্থীরা কিন্তু এখানে আসবে এবং তাদের এই ছবি প্রদর্শন এবং ছবি অঙ্কন কিন্তু তারা দেখতে পাবে। আমরা এখানে আয়োজকদের সাথে কথা বলেছিলাম। আয়োজকরা আমাদেরকে এমনটি জানিয়েছে যে ঢাকা টেইলার্সের আয়োজনে কিন্তু আজকের এই চিত্র প্রদর্শনী এবং চিত্র অঙ্কন কিন্তু চলছে এবং চলবে। এইখানে দেশের যে সমস্ত সুনামধন্য যেই চিত্রশিল্পীরা রয়েছে, সেই চিত্রশিল্পীরা কিন্তু তাদের চিত্র অঙ্কনের কাজ কিন্তু
কিন্তু আমরা আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু ওই চিত্র প্রদর্শনীর পাশাপাশি কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্রের আবহ কিন্তু একটা সুন্দর পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি করা হয়েছে। এখানে তারা তাদের কাজের পাশাপাশি কিন্তু একটা আবহ কিন্তু সৃষ্টি করেছে বলে আমরা এমনটি দেখেছি। আমরা এটি দেখেছি যে চিত্র শিল্পীরা কিন্তু তাদের দক্ষতা এবং তাদের মনোযোগ দিয়ে কিন্তু তাদের এই কার্যক্রম পরিচালনা করছে। আমরা এই পর্যন্ত এই চিত্র প্রদর্শনী থেকে এই ছিল সর্বশেষ সাময়িক। রাজধানীর গুলশান শাহাবুদ্দিন পার্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুজ্জামান হিমেল। দেখছেন এখন চারদিক। বিগত সরকারের সময় যারা গুমের সাথে জড়িত ছিল তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের স্বজনদের। সংগঠন মায়ের ডাকের। আন্তর্জাতিক গুম বিরোধী দিবস উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে এই দাবি তুলে ধরা হয়। গুমকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে আয়োজকরা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিচার বহির্ভূতভাবে 6 শতাধিক মানুষকে গুম করা হয়। এ সময় গুম বিরোধী তদন্ত কমিশন তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও মানবাধিকার সংস্থাগুলো। তদন্ত কমিশনের মাধ্যমে গুমের ঘটনার সঠিক তদন্ত ও নিখোঁজদের ফিরিয়ে আনার দাবি জানান স্বজনরা। মায়ের ডাককে অনুরোধ করব, প্রতিটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে প্রয়োজন বোধে আমরা গণশুনানির আয়োজন করে শুরু থেকে শেষ পর্যন্ত যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। এই যে গুম করেছেন, শুধু ব্যক্তি মানুষকে গুম করেন নাই, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনারা গুম করে দিয়েছেন। বন্যা দুর্গতের জন্য গঠিত বিএনপির ত্রাণ তহবিলে 10 কোটি টাকা জমা হয়েছে বলে জানিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডাক্তার AJM জাহিদ হোসেন। শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরও জানান, ত্রাণ কার্যক্রমে অংশ নিতে দলের সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বানভাসীদের পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। দেশের সব শ্রেণী পেশার মানুষকে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনে কাজ করার পাশাপাশি বিএনপি ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। দলের নেতা কর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন এবং এখানে তারা তাদের সাধ্যমতো ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। গত 10 দিন যাবৎ এই ত্রাণ কার্যক্রম আমাদের ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলে পরিচালিত হচ্ছে। এখন চারদিকে দিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পণ্যের মূল্য তালিকা টানানো নেই অধিকাংশ দোকানেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকির অন্যতম শর্ত হিসেবে দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তবে বাস্তবে মূল্য তালিকার নির্দেশনের ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি ব্যবসায়ীদের। দরদামের তালিকা নিয়ে খোদ দোকানীদের মধ্যে রয়েছে ঘোর আপত্তি। বলছেন এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আবার কোথাও মূল্য তালিকা থাকলেও হালনাগাদ করা হয়নি তথ্য। এ নিয়ে তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। বন্যা কবলিত জেলায় দাম বেড়েছে সব ধরনের সবজি ও মাছের। সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। এদিকে ভরা মৌসুমেও জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় দাম আকাশচুম্বী। চট্টগ্রামের বাজারে সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, মাছ ও ডিম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, কাঁচামরিচ 200 টাকা, টমেটো 150 টাকা, আলু বিক্রি হচ্ছে 60 টাকায়। এছাড়া পুকুর, দিঘি ও মাছের ঘের পানিতে ভেসে যাওয়ায় মিঠা পানির মাছের সরবরাহ সংকট দেখা দিয়েছে। কৃষি ও মৎস্য অধিদপ্তরের হিসেবে চট্টগ্রামে বন্যায় কৃষিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 400 কোটি টাকা, আর মৎস্য খাতে ক্ষয়ক্ষতি 290 কোটি টাকা। এছাড়া গত সপ্তাহে
সপ্তাহের তুলনায় ডিমের দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 170 টাকায়। সপ্তাহ ব্যবধানে সিলেটের পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সব ধরনের সবজির। কেজিতে 20 থেকে 25 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে এসব সবজি। কাঁচামরিচ কেজিতে 150 টাকা ও পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। এদিকে বরাবরের মতো চড়া রয়েছে মাছের বাজার। আকার ও প্রকার ভেদে 45 থেকে 50 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে চাষের মাছ। এদিকে ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। সরবরাহ কম থাকায় দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের দাম আকাশচুম্বী। 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1700 টাকা দরে। এখন চারদিকে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জাপানের ক্যাটাগরি 4 হারিকেনের মতো শক্তিশালী টাইফুন শানশানের আঘাতে লণ্ডভণ্ড দেশটির দক্ষিণাঞ্চল। টাইফুনের আঘাতে মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছে প্রায় 100 জন। বৃহস্পতিবার বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনের আঘাতে জাপানের রেকর্ড বৃষ্টি হয়। কোনো কোনো স্থানে বৃষ্টি হয় 700 মিলিমিটার পর্যন্ত। জাপানের সর্বদক্ষিণের মূল দ্বীপগুলোর একটি কিয়াসু দ্বীপে আঘাত হানার পর আজ দুর্বল হয়ে পূর্ব দিকে অগ্রসর হয় মৌসুমী ঝড়টি। এ সময় দক্ষিণ পূর্বাঞ্চলের অনেক স্থানে বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দেয়া হয়। ঝড়ের কারণে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কিউশুর 2.5 লাখের বেশি বাসিন্দা। নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে 50 লাখ মানুষের। কার্যক্রম স্থগিত রাখা হয়েছে টয়োটা সহ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। বিমান চলাচল স্থগিত করেছে জাপান এয়ারলাইন্স সহ কয়েকটি এয়ারলাইন্স। আরব সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শুক্রবার এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার পর ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট থেকে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিন্ধু প্রদেশে আঘাত হানবে। এ বিষয়ে সতর্ক করেছে দুই দেশের আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় প্রায় 2 দিন ধরে চলছে টানা বৃষ্টি। অনেক স্থানে দেখা দিয়েছে বন্যা। গুজরাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষ। উপকূলীয় শহর জামনগরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সেখানকার মানুষ। এছাড়াও সুরাট, কুচ ও ভারুচে ভারী বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। এদিকে সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবেলার নির্দেশ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর।